আমি জানতে চাই। পিসি আমার এমন আগ্রহ দেখে কি ভাবলেন কে জানে। উনি বললেন, আমি বেশি কিছু জানি না, শুধু এইটুকু জানি ওই বাড়িরই এক ছেলে রাহিন ছেড়ে ময়মনসিংহে চলে গিয়েছিলেন। সেখানেও ওদের মহাল ছিল, বাড়ি ছিল, হয়তো রাগ করেই চলে গিয়েছিলেন। যাই হোক, সেখানেই সংসার পাতেন তিনি। আমরা সবাই তাঁরই উত্তর পুরুষ। তার নামটা কি জানেন? নাম নাম কিভাবে জানবো? এইটুকুই যে জানি সেটাই তো অনেক। তবে শুনেছি সে সময় আমাদের পদবি ছিল মিশ্র। এই তালুকদার পদবি মুঘল আমলে পাওয়া। রাহিন থেকে ময়মনসিংহে চলে যাওয়া পুরুষ আগে হতে পারে? 8-10 পুরুষ হয়তো হবে। একটা গ্রন্থি যেন আলগা হলো খানিকটা। তবে সেই পূর্বপুরুষটির নামটা জানলে আরো ভালো লাগতো। কিন্তু একটা জিনিস খুব অবাক লাগছে, মা বা বাবা কারো মুখেই তো রাহিনের নামটাও শুনিনি। মা নির্ঘাত কিছুই জানে না, কিন্তু বাবা, আমি উত্তরবঙ্গে চাকরি করতে যাচ্ছি জানলে আর বাবা বেঁচে থাকলে কি বলতো না কিছু? কে জানে, তখন যদি নাও বলতো, পিসির কাছে এইসব শোনার পর আমি বাবাকে জিজ্ঞাসা করে কিছু তথ্য নিশ্চিত পেতাম। কিন্তু সে উপায় আজ যখন আর নেই, কি আর করা। আবার কর্মস্থানে ফিরে এলাম। ঠিক করলাম পুলককে নিয়ে নয়, একাই যাব একদিন রাহিন। আর সুযোগটাও এসে গেল। আমি বাড়ি ফেরার কয়েকদিন পর পুলক ছুটি নিয়ে বাড়ি গেল কয়েকদিনের জন্য। সেই সময় একটা শনিবার পড়ল, আর আমি দেরি করলাম না, বেরিয়ে পড়লাম। রাজবাড়িতে ঢুকে আজ একেবারে নতুন চোখে দেখছি চারপাশ। কয়েকশো বছর আগে এখানে আমাদের পূর্বপুরুষরা হেঁটেছেন, কথা বলেছেন। ভাবতেই কেমন যেন রোমাঞ্চ হচ্ছিল। চারিধার শুনশান সেদিনটার মতোই। তবে আজ রোদের তেজ অনেকটাই বেশি, সেই জন্য সামনের রাস্তাতেও লোকজন চলাচল প্রায় নেই। ঘুরতে ঘুরতে আজ দালানের এক জায়গায় একটা লেখা নজরে এলো। ধুলো সরিয়ে দেখলাম লেখাটা মোটেই ছোট নয়, লম্বা একটা তালিকা। বংশ তালিকা কি? হ্যাঁ, তাই তো। কিন্তু শেষের দিকে একটা নাম লিখেও কাটা কেন? আচ্ছা, ইনি সেই বংশধর নন তো, যার জন্য কুলে কালি পড়েছিল, দাসীর গর্ভে এসেছিল অবৈধ সন্তান? আমি কিছুই জানি না, অথচ আমার কেমন যেন মনে হচ্ছিল ইনি সেই জমিদার তনয়, যাকে এই কারণেই স্থানান্তরিত করা হয়েছিল ময়মনসিংহের মহালটায়। নামটা কাটা কি সেই অপরাধের শাস্তি স্বরূপ? একদম তাই। গলা শুনে চমকে তাকিয়ে দেখি অচিনবাবু। আপনি হঠাৎ? কাছেই বসেছিলাম, দেখলাম আপনি ঢুকছেন রাজবাড়িতে, তাই চলে এলাম দেখা করতে। আর যদি কিছু সাহায্য লাগে, মানে কিছু জানা টানার জন্য আর কি। কিন্তু কিভাবে আপনি আমার এই মনের কথাটা টের পেলেন বলুন দেখি? অচিনবাবু মুখে হাসিটা এখনো ধরে রেখেছেন। খুবই সহজ ব্যাপার। যে কেউ ওই নামটা কাটা কেন এ নিয়ে ভাববে, আর তখন যে ওই দাসীর ছেলের ঘটনাটা জানে, সে তার সঙ্গে নামটার সম্পর্ক রয়েছে এমনটাই ভাববে। আপনি তো সেটাই ভাবছিলেন, তাই না? তাই, তবে আরেকটু বেশি ভাবছিলাম, ইনি কি সেই জমিদার কুমার যাকে এই কাজের জন্য ময়মনসিংহের মহালে পাঠিয়ে দেওয়া হয়েছিল? এবার কড়া চোখে অচিনবাবু তাকালেন আমার দিকে। কে আপনি? জানেন না এই রাজবাড়িতে ওই রাজকুমার আর তার উত্তর পুরুষ কারও প্রবেশ নিষেধ? কেন এসেছেন এখানে? কেন? 7 পুরুষ ধরে এই রাজবাড়ি আগলে রেখেছি, কোনোদিনও এমন অনর্থ ঘটেনি। আজ ঘটল। খুব বিপদে পড়বেন আপনি, খুব বিপদ। অচিন নায়েবের কথা শুনুন।
এক্ষুনি এক্ষুনি দৌড়ে পালান এখান থেকে, এক্ষুনি পালান। কথাটা শেষ হতেই অচিনবাবু হাওয়ায় মিলিয়ে গেলেন। কথাগুলো রেশ এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমি এটা বুঝলাম যে অচিনবাবুর তার মানে বাস্তব অস্তিত্ব নেই। বুকের ভিতর কেমন একটা করে উঠল। হলোই বা ভর দুপুর, হলোই বা জনহীন রাজবাড়ি, মাথার উপরে গনগনে সূর্য, চারিদিকে এত আলো। মনে মনে আমি বললাম, আমি 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 ভয় পেতে যাব কেন? কিন্তু নিজের কাছে নিজের কথাই বেসুরো বাজছে। আমার হাত পা ভয়ে অসাড় হয়ে আসছে। টের পাচ্ছি সারা দেহ জুড়ে ভয়ের তরঙ্গ। তবুও পালাতে হবে। জোর করে দালান থেকে নিচে নামি আমি, কিন্তু পালাবো কি করে? হঠাৎ ধুলোবালি আর শুকনো পাতা নিয়ে 4টে হাওয়ার ঘূর্ণি 4 দিক থেকে ছুটে আসছে। আমি নিশ্চিত ওরা এগিয়ে আসছে আমাকে ধরতে। আমি এঁকে বেঁকে দৌড়াতে লাগলাম, কিন্তু কিছুতেই গেটের কাছে পৌঁছতে পারছি না। হঠাৎ একটা ইটে হোঁচটকে আমি পড়ে গেলাম। এবার নির্ঘাত কোনো একটা হাওয়ার ঘূর্ণি আমাকে উড়িয়ে নিয়ে যাবে। কোনো রকমে উঠে আবার ছুটতে লাগলাম। গেটের প্রায় কাছাকাছি চলে এসেছি, কিন্তু একটা হাওয়ার ঘূর্ণি খুব কাছে চলে এসেছে, খুব কাছে, যেন আমাকে ধরতে মরিয়া। আমি প্রাণপণ শক্তিতে গেটের উদ্দেশ্যে একটা বিরাট লাফ দিলাম। গেটের বাইরে একটা কাঁটা ঝোপের ধারে গিয়ে পড়লাম। সব শান্ত হয়ে গেল। না, আর কোনো হাওয়ার ঘূর্ণি নেই কাছে। তাকে দেখছি হাওয়ার ঘূর্ণিগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে ভেতরে। জোর বেঁচে গিয়েছি, কিন্তু জোর লেগেছেও। মাথার একদিক ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। হাত পায়ের অনেক জায়গায় ছড়ে গেছে। সামনে একটা টিউবওয়েল দেখতে পেলাম। অনেক কষ্টে উঠে ওখানে মাথার ক্ষতস্থান জল দিয়ে ধুয়ে নিই। সামনে বটগাছটার নিচে একটু বসবো ভাবলাম। এগোই ধীরে ধীরে। আতঙ্কটা এখনো সারা দেহে কাঁপন ধরাচ্ছে। মনে মনে আমার অন্য চিন্তার উদয় হলো। আচ্ছা, আবার কিছু হবে না তো? রাজবাড়ির চৌহদ্দিতে না হয় নাই গেলাম, কিন্তু থাকবো তো কাছের শহরটাতেই। কোনো অনিষ্ট হবে না তো আমার? কি কুক্ষণে এই রাজবাড়িতে পুলকের সঙ্গে সেদিন আসতে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে বড় রাস্তায় উঠলাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা খালি ট্যাক্সি পেয়ে গেলাম। সেটাতে উঠে বসলাম। আরে দাদা, আপনার মাথা দিয়ে তো রক্ত পড়ছে। ড্রাইভার ঘাড় ঘুরিয়ে আমাকে দেখলেন। ওই একটু পড়ে গিয়েছিলাম, একটু চোট পেয়েছি। ও, তা ফার্স্ট এড করিয়ে নেবেন। আমার কাছে অবশ্য আয়োডিন আর তুলো আছে। দাঁড়ান দাঁড়ান, দিচ্ছি। বলে ড্রাইভার পিছন ঘুরে আমাকে আয়োডিন আর তুলো বাড়িয়ে দিলেন। বাড়ি ফিরে পরিচিত এক ডাক্তারবাবুকে দিয়ে ক্ষতস্থানটি পরিষ্কার করিয়ে রুমে ফিরলাম। শরীরটা বড্ড ক্লান্ত, তাই বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে এলো। তখন মাঝরাত। আজ আবার সেই দুঃস্বপ্নটা ফিরে এলো। বাবু, আমার টিভিতে চড়বেন একবার? আসুন না, আমার সঙ্গে ঘুরবেন একটু। ভয় নেই, ফেলবো না। আমি খুব ভালো ডিঙি চালাতে পারি। ঘুম ভেঙে বিছানায় উঠে বসলাম। পুলক তো নেই, বড্ড একা লাগতে লাগলো। একা ঘরে ভয় চারদিক থেকে যেন ঘিরে ধরেছে। আলো জ্বালালাম, টিভিটা খুলে দিলাম। সব চ্যানেলেই বিজ্ঞাপন। কেবলমাত্র DD7-এ গান হচ্ছে, কিন্তু ওখানেও গান শেষ হতে বিজ্ঞাপন দেখানো শুরু হলো। এই বিজ্ঞাপনের ফাঁকে হঠাৎ মাদার টেরেজাকে এক ঝলক দেখে মনটা ভালো হয়ে গেল। কি বলছেন উনি? মানুষ ঈশ্বরের সন্তান, একথা মাদারেরই বলা সাজে। তবু রাত দুপুরে কথাটা আমাকে স্পর্শ করল গভীরভাবে। আবার শুরু হলো গান। এত রাতে টিভি চললে তার আওয়াজ বাইরে অনেকেই পাবে। কে কি ভাববে সেই ভেবে বন্ধ করলাম টিভি। আজ আবার বাকি রাত বিনিদ্র কাটালাম। এরপর বেশ কয়েকদিন কাটলো চরম অস্থিরতায়। দিনে রাতের কথা ভেবে শান্তি নেই, আর রাতে ঘুমোলেই সেই একই দুঃস্বপ্ন, সেই একইভাবে জেগে যাওয়া। আমি কি পাগল হয়ে যাব? তারপর একদিন পুলক বাড়ি থেকে ফিরে এলো। এসে আমাকে দেখে অবাক হয়ে গেল। এ কি রে, কি চেহারা করেছিস তুই? কি হয়েছে তোর? আমি ভাবলাম পুলককে আর লুকিয়ে লাভ নেই। কোনো একজনের সঙ্গে শেয়ার না করলে বাঁচব না। সব খুলে বললাম পুলককে। আমি দায়ী।
যদি রাজবাড়ি নিয়ে ইন্টারেস্ট না দেখাতাম তাহলে হয়তো তুই আর যেতিস না ওখানে। হয়তো তাও যেতাম। আমার মন বলছে ওখানে যাওয়াটা আমার ভবিতব্যই ছিল। একটা কিছু বের তো করতেই হবে। আমি আর একবার যাব রাহিনীর ওই রাজবাড়িতে। তুই যাবি আমার সঙ্গে? আমি তা যেতেই পারি। তুই না যাস, আমি যাব, যা হয় হোক। এবার আমি বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবো ওখানে। যদি মরি মরবো, কিন্তু পালাবো না। আরে আরে কেন এ কথা বলছিস? ওই ভুতুড়ে জায়গায় গিয়ে বেঘরে প্রাণ দিয়ে কি প্রমাণ করবি তুই? এ আমার হঠাৎ সিদ্ধান্ত নেওয়া নয়। দেখ, তুই হয়তো জানিস না যে আমাদের এক পূর্বপুরুষ, যিনি বহু শতাব্দী আগে এখান থেকে নির্বাসিত হয়েছিলেন, আমি তার ডাক শুনতে পাচ্ছি মনে হয়। হয়তো তিনি অপরাধ করেছিলেন, কিন্তু এমন অপরাধ তখন কি করতো না কেউ? এর জন্য তার উপর এমন নিষেধাজ্ঞা জারি হলো যে তার জীবনে তো বটেই, তার মৃত্যুর পর এতটা কাল চলে গেল, তবুও উঠল না ফতোয়া। বলতে গেল উত্তর পুরুষের ওপরেও। আরে এসব কি বলছিস? তোর সঙ্গে এই রাজবাড়ির সম্পর্ক আছে? কোথা থেকে জানলি? দেখ দেখ, এই হঠকারী সিদ্ধান্ত নিস না। আমি পুলককে সব বললাম, যা পিসির কাছ থেকে জেনেছিলাম। সব কিছু জানার পরও বলল, ওরে বাবা, এ তো সাংঘাতিক ইতিহাস রে। এই শোন, তুই যেতে চাইছিস তো? নিশ্চয়ই যাবি, আমিও সঙ্গে যাব। তবে শুধু আমি নই, আরো 2-4 জনকে সঙ্গে নেব। এসব ব্যাপার সত্যি বলছি আমি এতকাল বিশ্বাস করতাম না, কিন্তু তুই যেসব কথা বললি তাতে অবিশ্বাস করব সে সাধ্য আমার নেই। দাঁড়া, 2-4 দিন ওয়েট কর। আমার মনে হলো পুলক অযথা ওয়েট করতে বলছে। আর ও ছাড়া আমি আর কাউকে এ নিয়ে বলতেও চাই না, জড়াতেও চাই না। গেলে দুজনেই যাব। আমার বিশ্বাস অন্য একজন সঙ্গে থাকলে তেমন কিছু ঘটবে না। পুলককে আমার মনের কথা খুলেও বললাম। পুলক উত্তরে হ্যাঁ না কিছুই বলল না। শুক্রবার আসতেই আমি পুলককে বললাম, মনে মনে প্রস্তুতি নে, কাল যাচ্ছি আমরা। কি, যাবি তো তুই আমার সঙ্গে? কথা যখন দিয়েছি নিশ্চয়ই যাব। শুক্রবার আমার মর্নিং শিফটে ডিউটি ছিল। বি শিফটে একজন কম রয়েছে বলে পুলক গিয়েছিল সেই জায়গায়। বিকেলে একাই বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে নিলাম। জিনিসগুলো একটা ব্যাগে ভরে রেখে দিলাম চৌকির তলায়। রাতে ডিউটি থেকে পুলক ফিরে আমাকে একটা নতুন পুরোহিত দর্পণ ওল্টাতে দেখে অবাক হয়ে তাকালো। আরে তুই কি আবার জাত ব্যবসায় নামবি নাকি? ক্ষতি কি? আরে ব্রাহ্মণের ছেলে যখন পুজো আচ্চা শিখে রাখা তো দরকারই, কখন কাজে লেগে যায়। পরদিন পুলককে ডেকে তুলতে হলো। প্রথমবারে আমি বলেছিলাম যে কথা, এবারে পুলক তাই বলল। কিন্তু আমি তো টিফিন না করে যাব না। কেন? এমনি। আমি স্নান সেরে নিয়েছি। এখনই কি রওনা দেব নাকি আমরা? না না, তা নয়, তবে খুব বেশি দেরিও করব না। ওখানে গিয়ে আবার কিসে জড়াবো তার তো কোনো ঠিক নেই। কালকের জিনিস ভর্তি ব্যাগটা দেখে ভুরু কুঁচকে তাকালো পুলক। এত বড় ব্যাগে কি নিয়ে যাচ্ছিস ওখানে? ওখানে যাই, তারপর সবই দেখতে পাবি বলে প্রসঙ্গটায় দাঁড়ি টানতে চাইলাম আমি। পুলক আর কিছু বলল না, কিন্তু ওর তাকানো দেখে আমি বুঝতে পারছি ও আমাকে খুব স্বাভাবিক মনে করছে না। যাই হোক, বেলা 12টা নাগাদ আমরা ঢুকে গেলাম রাজবাড়িতে। আজ প্রথমেই ভালো অভ্যর্থনা জুটল। দালানের ছাদ থেকে বেশ কয়েকটা ইটের টুকরো আমাদের দিকে ধেয়ে এলো। পুলককে আমি ফিসফিস করে বললাম, ঘাবড়াস না, চল নদীর দিকটাই যাই। নদীর দিকে গিয়ে আমি ঝর্তি একটা ধুতি পরে ঘট, নতুন গামছা এবং অন্যান্য উপকরণ সাজিয়ে বসে গেলাম। সামনে খোলা পুরোহিত দর্পণ। আমার কাণ্ড দেখে পুলকের চক্ষু চড়কাজ। কি করতে চাইছিস তুই? নিয়ম কানুনে অত পোক্ত নই, তবু চেষ্টা করছি নাম না জানা সেই ঊর্ধ্বতন পুরুষের উদ্দেশ্যে পিণ্ডজল দেওয়া। আর জানি না পৌঁছবে কিনা। মানে সেই নির্বাসিত জমিদার পুত্র? আরে না না, তিনি কেন? আর তার নাম তো আমি জানি। তাহলে আমি বসেছি সেই অস্বীকৃত অকাল প্রয়াত পূর্বজের জন্য। আমারও অনেক রক্ষণশীল ধারণা ছিল। সেদিন মাদার টেরেজার কথা শুনে মনের অন্ধকার কেটে গেছে। আমি বুঝেছি ঈশ্বর যাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা তুচ্ছ মানবেরা তার গায়ে বৈধ বা অবৈধ নোটিশ ঝোলাতে পারি না। তাই সেই অভাগী দাসীমায়ের অকালমৃত শিশুপুত্রটির উদ্দেশ্যে পিণ্ডজল অর্পণের জন্য বসেছি আমি।
আকাশে মেঘ জমেছিল। আমরা এতক্ষণ কেউ খেয়াল করিনি। এবার পুরো আকাশটা ঢেকে অন্ধকার হয়ে আসাতে বুঝলাম গতিক সুবিধের হবে না, ঝড় বৃষ্টি হবে প্রবল। যাই ঘটুক, যে কাজে এসেছি আজ শেষ করেই যাব। আগুন জেলে পিণ্ডের ভাত তৈরি করে ফেললাম, আর সেসব সাজিয়ে কুশাসনে বসতে না বসতেই শুরু হয়ে গেল ঝোড়ো হাওয়া। সঙ্গে সঙ্গে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝিলিক। অনেক ঝড় দেখেছি, কিন্তু এমন বীভৎস ঝড়ের তাণ্ডব আমি কোনোদিনও দেখিনি। চারিদিকের গাছপালা সব ভেঙে তছনছ হওয়ার উপক্রম। রাজবাড়ির কিছুটা অংশ হুড়মুড় করে পড়ে গেল, আর আমার সাজানো শ্রাদ্ধোপচার সব উল্টে বিভিন্ন দিকে গড়াগড়ি খেতে লাগলো। কিছু উড়ে গিয়ে পড়ল নদীর জলে। ঝড়ের সঙ্গে শুরু হলো বৃষ্টি। আমি এই তুমুল তাণ্ডবের মধ্যে পিণ্ডের কলসিটা ঢাকনার সমেত বহু কষ্টে সামলে রাখলাম। কিন্তু পুলক পুলক কোথায় গেল ওই ঝড়ে? চেঁচালাম, পুলক, পুলক তুই কোথায়? পুলক! ঝড়ে কি কথা যায়? আবার জোরে হাঁক দিলাম পুলকের নাম ধরে, কিন্তু কোনো সাড়া নেই। কিছু হলো না তো ছেলেটার? এরই মধ্যে আমি টের পেলাম পিণ্ডের হাঁড়িটা আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। হাঁড়িটাকে আমি বুকের কাছে আরও শক্ত করে ধরলাম। এবার শুরু হলো ধাক্কা, ধস্তাধস্তি। প্রতিপক্ষকে দেখা যাচ্ছে না, কিন্তু তার দাপট আমাকে নাজেহাল করে দিতে লাগলো। টের পেলাম আমাকে ক্রমাগত ধাক্কা দিয়ে নদীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। উদ্দেশ্য স্পষ্ট, আমাকে বেঁচে ফিরতে না দেওয়া। আমাকে আর সামান্য নিয়ে যেতে পারলেই জলে পড়ে যাব। আমি প্রাণপণে চেষ্টা করছিলাম আত্মরক্ষার, কিন্তু প্রতি মুহূর্তে আমি পরাজিত হচ্ছিলাম। একেবারে ঘাটের কিনারায় চলে এসেছি। এবার কি? হঠাৎ একটা জোরালো উল্টো হাওয়া নদীর দিক থেকে ধেয়ে এলো। ভয় পেলেও আমি সম্বিত হারাইনি। নদীর দিক থেকে আসা হাওয়াটা উল্টো দিকের প্রবল চাপেও আমাকে পড়তে দিল না। এবার যা ঘটলো তা অবিশ্বাস্য। আমাকে ছেড়ে এবার ঘাটের উপর শুরু হলো হাওয়ার সঙ্গে হাওয়ার যুদ্ধ। ঘূর্ণিঝড়ের সময় উল্টো পাল্টা হাওয়ার অস্তিত্ব অনেক দেখেছি, কিন্তু এ কি? প্রবল দাপটে একটা হাওয়া সব কিছু উড়িয়ে নিয়ে যায়, তো আর একটা হাওয়া এসে সেগুলোকে দাঁড় করিয়ে দেয়। এরকম চললো অনেকক্ষণ। এবার মনে হলো প্রতিপক্ষ পিছু হটছে, একটু যেন দুর্বল হয়ে পড়েছে। হঠাৎ দেখি পুলক কোত্থেকে পিছনে এসে শুয়ে শুয়ে গোঁ গোঁ করছে। আরে পুলক, এই এই আরে কি হয়েছে তোর? এই এই কি ভেবেছ তোমরা দীনরঞ্জন মিশ্রকে এখান থেকে বিতাড়িত করেছিলে? একেও করবে? কত শক্তি আছে তোমাদের, প্রয়োগ করো সব। আমিও হাজির। এসো, আজ হয়ে যাক লড়াই। এসো এসো। পুলক চেঁচাতে লাগলো, কিন্তু কিন্তু এ তো পুলকের কথা নয়। গলার আওয়াজও কেমন অন্যরকম। তাহলে কি ওর উপর ভর করেছেন সেই বিতাড়িত জমিদার কুমার দীনরঞ্জন মিশ্রই? প্রবল শক্তিধর সর্বনেশে হাওয়াটা কিন্তু আর নেই, বরং নদীর দিক থেকে আসা হাওয়াটাই বয়ে যাচ্ছে শান্তভাবে। এদিকে পুলক ওইভাবেই শুয়ে শুয়ে বলে উঠল, ভয় পাস না, তুই তোর কাজ করে যা। এই কাজ আমারই করা উচিত ছিল, করা হয়নি। তুই কর, মুক্তি দে ছেলেটাকে। আর আমার উদ্দেশ্যেও তুই পিণ্ড জল অর্পণ করিস। অনেক খারাপ কাজ করেছি বেঁচে থাকতে, এখনো মুক্তি পাইনি। আমি আবার ভিজে ঘাটে আসন বিছিয়ে বসলাম পিণ্ডদানের জন্য। শুধু পিণ্ডদানের কলসিটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। দরকারই বা কি? আমি দীনরঞ্জন মিশ্র ও তার সেই অস্বীকৃত শিশুপুত্রের উদ্দেশ্যে পিণ্ড ও জলদানের মন্ত্র শুরু করলাম। ওম অগ্নি দগ্ধাশ্চ যে জীবা জেহপদগ্ধা কুলে মম ভূমো দত্তেন ত্রিবন্তু তৃপ্তা জন্তু পরঙ্গতিম। পিণ্ডের কলসিটা নিয়ে আমি ধীর পায়ে এগোলাম ঘাটের দিকে। এমন সময় পুলক উঠে বসে আমার দিকে তাকালো। অস্বাভাবিক কিছু লাগলো না। আমি পিছন ফিরে জিজ্ঞাসা করলাম, কোথায় গেছিলি তুই? আর কিভাবেই বা ঘাটের কাছে ফিরে এলি? আমি গিয়েছিলাম? আমাকে তো প্রায় উড়িয়েই নিয়ে যাওয়া হয়েছিল ওই যে ইদারাটার কাছে। ফেলেই দিয়েছিল প্রায়। কিভাবে যে বাঁচলাম
আর বেঁচে আবার তোর কাছে এলাম, কিছুই বলতে পারবো না। এই তাড়াতাড়ি চল, চল এখান থেকে, এখানে আর এক মুহূর্তও নয়। পিণ্ডজল দান শেষ। নদীর জলে ভাসিয়ে দিচ্ছি মাটির হাঁড়ি। এমন সময় মেঘ ভাঙা রোদ উঠল দূরে দিগন্তের পারে। আমি স্পষ্ট দেখলাম একজন বয়স্ক মানুষ একটা ছোট্ট ছেলের হাত ধরে ওই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে মিলিয়ে যাচ্ছেন। কত পুরুষ পরে এই মুক্তি, এই স্বীকৃতি। আমার বিধ্বস্ত চেহারাতেও বয়ে গেল একটা সুখের তরঙ্গ। কি দেখছিস ওদিকে? বাবা আর ছেলেকে। মানে? না কিছু না, চল এবার। আমি উঠে এলাম নদীর কিনারা থেকে। এতক্ষণ শুনলেন সুদীপ জোয়ারদারের লেখা রাহিনের রাজবাড়ি। জ্যাম হাব স্টুডিওর পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ লেখকের জন্য। শুনছেন অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনার 162 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। যারা যারা আজকের পডকাস্টটি প্রথমবার শুনছেন তারা অবশ্যই আজকের এপিসোডটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক খুবই জরুরি। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আজকের এপিসোডে রয়েছে একটি ঘটনা, এবং ঘটনা লিখে পাঠিয়েছেন রোহিত রাহা। আমাদের অজানা সত্য ফ্যামিলির সবাই তাকে রোহিত ভাই নামে চেনে। সে এর আগেও আমাদেরকে অনেক ঘটনা পাঠিয়েছে এবং তার ঘটনা অনেক শ্রোতারা পছন্দ করেছে। বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের এপিসোড। আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া